হ্যালো বন্ধুরা, তো আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে আমার বাবা সব কিছু দেওয়া সত্ত্বেও আমি কেন সংসারটা করতে পারিনি। তো যাই হোক, সেই বিষয় নিয়ে আজকে কথা বলার অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর একটুখানি মানে বাড়ি একদম রাস্তার পাশে বাড়ি, তো একটুখানি আওয়াজ আসবে, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। তো আমি প্রথম থেকে তোমাদের বলছি, আমার গল্পটা যেহেতু অনেক বড়, আমি পার্ট 1 পার্ট 2 করে বলবো। যদি তোমাদের পার্ট 1-এর রেসপন্স পাই তাহলে পার্ট 2 আমি বলবো, ঠিক আছে? তো আমি বলেছিলাম যে আমার বাবা সব কিছু দেওয়া সত্ত্বেও কেন আমি সংসার করতে পারিনি। তো চলো আমার প্রথমে ঘটনাটা প্রথম থেকে শুরু করে। একদম দেখো, আমার আগে যার সাথে বিয়ে হয়েছিল তার সাথে আমার প্রেম করে বিয়ে হয়েছিল, এবং মানে অনেক ঝুট ঝামেলার পর, তার আগে কী হচ্ছে সেগুলো আমি বলতে চাই না, ঝুট ঝামেলার পর আমি বিয়ে করেছিলাম। তো সেখানে আমার বাবার, যেহেতু আমি একমাত্র মেয়ে, তো আমার বাবা বলেছিল যে আমি সব কিছু দেবো। তো আমাকে 2 বছর টাইম দিতে হবে, আমি তার মধ্যে সব কিছু দেবো। তো আমার বাবা হয়তো আমাকে সোনা গয়না কিছু দেয়নি, যেটা সত্যি সেটা, কিন্তু আরও যেগুলো দিয়েছে সেগুলো বলছি। তো আমার মানে ওইখানে বিয়ের পর আমার 6 মাস পরে আমার ছেলে পেটে আসে। তো তারপরেই তখনও আমি সবসময়ের জন্য, আমি যেখানে যাই না কারণ এখানেও থাকি, তো আমার কোনো সময় পয়সার চাহিদা বলে কিছু নেই, ঠিক আছে? বা আমার নিজের জিনিস করতে হবে এমন কিছু নেই। আমি এটুখানি চাই যেন আমি সুখে থাকতে পারি, সেইটুকুনি স্বল্প মাত্রার পয়সা হলে আমার জীবনে হয়ে যাবে। আর কোনো বিপদে পড়লে যেন আমি মানে উদ্ধার হতে পারি, সেরকম টাইপের একটুখানি যেন সমস্যা থেকে উঠতে পারি, সেই টাইপের আমার পয়সা হলেই চলে যাবে। তো আমি 6 মাসেও অনেক কিছু হয়েছে। আমি তো বিয়ের পরের দিন, তারপরের দিন মানে বউ ভাতের দিন, হ্যাঁ বউ ভাতের দিনই রাত্রিবেলায় আমি, বউ ভাতের দিন কি তার পরের দিন আমাকে ঠাস করা চড় মেরেছে। তাও সেটা আমি জানতাম না বিনা কারণে, যে পাশে কাকি বাড়ি আছে, কাকি বললো আমাদের বাড়ি লুডো আছে, তুমি যাও তোমার ননদের সাথে গিয়ে লুডোটা নিয়ে আসো। তা আমি গেছি। এবার স্বাভাবিক ওখানে যাওয়ার পর কাকিদের আগে টিনের ঘর ছিল, আর ওই বাড়িটা ছিল হলো মানে কাকিরা আবার পাশে ঘর করছিল, ছাদ দেওয়া ছিল না, কিন্তু সিঁড়ি ওঠানো ছিল। তো সেখানে আমি গলা পেয়েছি, স্বাভাবিক। এবার আমি শুধু এরকম করে কি উঁকি দিয়ে দেখতে গেছি, আমি নিচে এসে আমাকে চড় মেরেছে। তো আমি জানতাম না যে তার সাথে কে আছে না আছে, একটা স্বাভাবিক, কারণ গলা পেলে চেনা লাগছে গলাটা যেহেতু। তো গেছি, তো আমাকে কটা চড় মেরেছে, তো আমি কিছু বলিনি। তো সেই থেকে শুরু হয়েছে। তো আমার যখন ছেলে পেটে এসেছে, তার মা আর তার ছেলে কিছুতেই রাজি ছিল না আমি বাচ্চাটা নিই। আর আমি বলেছিলাম আমার মাসি আছে একটা, তো সে প্রথম বাচ্চা নষ্ট করেছিল বলে তার কোনোদিন আজ পর্যন্ত বেবি হয়নি। তো আমি বলেছিলাম, তার মা বলেছিল যে যদি কোনো অসুবিধা থাকে তার দ্বিতীয়বার বাচ্চা আসবে না। তখন পাশাপাশি কাকিটা আমার সাপোর্টে ছিল যে যদি অসুবিধাই হতো তাহলে প্রথমবারের বাচ্চা হতো না, দ্বিতীয়বারের মানে তো বলা তো ভুলে গেল। অনেক কিছু হওয়ার পরে আমার মাকে আমি ডেকে পাঠাই। তো আমার মা যখন শ্বশুরের সাথে কথা বলে, আমার শ্বশুর এই জিনিসটা জানতো না, এক্স শ্বশুর আর কি জানতো না। তো তারপর তিনি রাজি হয়। তখন আমাদের আবার ঘর হচ্ছিল, মানে তো ঘর হচ্ছিল, বলেছিল ঠিক আছে হোক, দুটোই সামলে নেব। তো সেই সময়ও অনেক 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 অসুবিধা হতো। তো সেই সময় ছিলও না। তো একটা আমি যে হসপিটালে যেতাম, একা একা যেতাম দেখাতে। হয়তো আমার মাসির বাড়ি আছে ওখানে একটু দূরে, মাসির মেয়েদের নিয়ে যেতাম, না পাশের বাড়ির ননদদের নিয়ে যেতাম। ওর মা বা ওর যে এক্স হাজব্যান্ড যে ছিল তারা কখনোই যেতে যেত না। ওর মা হয়তো আমার সাথে একবার গেছিলো, আর হাজব্যান্ড মানে একবার গেছিলো। আমি বাদ বাকি সময় কিন্তু আমি একাই যেতাম, আর পাশের কাউকে নিয়ে যেতাম। তো এইভাবেই চলতেছিল। তারপরে আমার যখন ছেলে হলো, মানে আমার ছেলে হসপিটালে হয়, 2 বাড়িতেই সাথ দিয়েছিলো, এটা মিথ্যে কথা আমি কখনোই বলবো না। সেই শাড়ি নিয়েও ঝামেলা, যে সত্যি কথা বলতে আমার যে এক্স হাজব্যান্ড ছিল সে খরচা করতে পারেনি, সামান্য মাত্রায় টাকা দিয়েছিল, সেও ঠিকমতো কাজ করতো না। তো বাদ বাকিটা শ্বশুর খরচা করেছিল, এক্স শ্বশুর। তো শাড়িটারই বেশিরভাগ ওর মা নিয়ে সব রেখে দিয়েছিল। তাও আমার কোনো আপত্তি ছিল না। তো যাই হোক, উনি আমাকে খুব হিংসা করতো। তো এরপরে আমার যখন ছেলে হয়, ছেলে হওয়ার পরে মানে কী হয় বলো তো, বলে যদি মেয়ে হতো তাহলে নাকি বাজনা বাজিয়ে নিয়ে যেত। সেটা আমার কোনো খারাপ লাগার বিষয় না, ঠিক আছে, কিন্তু যেটা হয়েছে সেটাতে তো খুশি থাকা দরকার না। তো যাই হোক, সেটা গেল। তো এরপরে কি হয়েছে, আমার মা পুরো টাকাটা খরচা করেছে। আমার হসপিটালে বেবি আছে, কিন্তু হসপিটালে বেবি হলেও তোমরা যারা জানো অনেক টাকা খরচা করে, 10,000 টাকা থাকে। তো সেই টাকাটা নাকি
ওনারা দিয়েছে। হ্যাঁ, আমার এক্স শ্বশুর টাকাটা দিয়েছিল, কিন্তু আমার যে শাশুড়ি ছিল সে কোনো দিনের জন্য সেই টাকাগুলো একটা টাকাও দেয়নি। সে নিজে রেখে জামা কাপড় কিনেছে, তারপরে নিজের জন্য খরচা করেছে। কিন্তু সব জায়গায় না বলে বেড়াতো, আমি যখন ও বাড়িতে গেছি আমার ছেলের 6 মাস পরে, কারণ আমার মা যেতে দেয়নি, কারণ জানে ওখানে গেলে কাজ টাজ করতে হবে বা কিছু। যেখানেই যাই পাশের মামি কাকি সবাই বলে। আমি বলি আমার নিজের চোখে দেখা আমার মা প্রতিটা আয় মাসের টাকা দিচ্ছে, সব কিছু দিচ্ছে, উনি কী করে খরচা করেন। সে এই নিয়ে না বহুত ঝামেলা হতো। তো একদিন যখন আমার লাস্ট ডিভোর্সের সময় আমি গেছি, বহুতবার গেছিলাম, আমি যে মিটমাট এমনি করতে চেয়েছিলাম, কোর্ট পেপারে লেখালেখি করে, ওরা করেনি। তো তার জন্য করেনি। তো তখন এই কথাটা বেরিয়েছিল, তখন বলা হয়েছিল, তখন আসল সত্যিটা বেরিয়েছিল, যখন আমার এক শ্বশুর শাশুড়িকে একটা চোর মেরেছিল এই নিয়ে, যে সবসময় এরকম বলা হয়, তখন জানা যায় যে এত কিছু, যে শাড়ি কিনেছে, এই কিনেছে, ওই করেছে। তো গেল ওইগুলো। তো যাই হোক, আমার ছেলে যখন 6 মাস হয়, যখন আমার 6 মাসের সময় যখন আমি মানে ও বাড়িতে যাই, আমার বাবা আমাকে খাট, আলনা, সুকেস, তারপরে মিসকেট, মানে অনেক অনেক কিছু দিয়ে, এগুলো মেন ছিল, বক্স, খাট, বক্স, আলনা, সুকেস আর মিসকেট, তারপর হাতে বানানো যা, মানে কী বলবো, কাঠের যা বানানো যায়, বেলুন ফ্রি, তারপর ডাল ঘুটনি, মানে এগুলো যত যা বানানো যায় ইলেকট্রিক সব কিছু দিয়েছিল। আর সোনা গয়না কিছু দেয়নি, কারণ আমার বাবা বলেছিল আমি আরও দেখি তারপরে আমি দেবো। তো আমি যেখানেই যেতাম না, ওই আশেপাশে কাকিদের বাড়ি হোক, মামিদের বাড়ি হোক, সেখানে সবসময় বলতাম আমার ছেলেকে সোনার আংটি দিল না, সোনার আংটি দিল না। তখন আমি বলতাম আপনারাই বা কনসা আমার মুখ দেখে সোনার মানে আইসিটা দিয়েছিলেন, বৌমার মুখ নাকি সোনার দিয়ে দেখতে হয়, তা কোন সার দিয়েছিলেন। তো সেখান থেকে আমি কেঁদে সবসময় চলে আসি। আজ পর্যন্ত আমার ছেলেকে না কিছু দিয়েছিল, হ্যাঁ, আমার ছেলেকে আজ পর্যন্ত না একটা রূপোর কিছু দিয়েছিল, না কিছু, যে তাদের যে নাতি হয় কিচ্ছু না, শুধু দুটো জামা দিয়ে ঠিকই দিয়েছিল, তাতেও কোনো সমস্যা নেই। কারণ আমি চাইতাম আমাকে, মানে তারা এগুলো বলতো, সেই জন্যই আমি বলছি, তোমাদের সবটা জানাচ্ছি। তো সেই করে আমার ছেলের যে খাবারটুকু অনেক সময় হয়েছে আমার বাপের বাড়ি থেকে আমার বাবা দিয়ে এসেছে, আমি তাদের বলেছি, তারা বলে আমি তাদের বলিনি, এরকম এরকম বিষয় হয়েছে। তো আমার সাথে এরকম অনেক কিছুই ঘটেছে, সেইগুলোই সব তো বলছি না, তোমাদের কিছু কিছুটা বলছি আমি। তো তাই বলছি, আমার বাবা আমাকে এত কিছু দিয়েও সংসার আমি করতে পারলাম না। কিন্তু সত্যি কথা বলতে আমি এখানে এসেছি, এটার কথাও বলবো। তো তারপর এরকম যায় 6 মাস ছেলেকে নিয়ে। তো আমার একটা সবচেয়ে বড় সমস্যা কী ছিল জানো, জানি না এগুলো এখানে বলা উচিত কিনা। আমার ছেলে হওয়ার পরও আমার অনেক কটা বেবি নষ্ট হয়, কিন্তু ওটা হলে সবাই, আশেপাশে সবাই দোষ দিত আমার, যে আমার কারণে হয়েছে, যে আমি নাকি এর জন্য দায়ী। সে দায়ী নয়, সে মদ খেয়ে আসবে, মারপিট করবে, কিন্তু তার জন্য দায়ী থাকবো আমি। মানে একটা খারাপ দিক দিয়ে বুঝে নাও তোমরা, সেই দিক দিয়ে আমি। তো এবার ওরকম হতে হতে তোমরা জানো যে বেবি বারবার নষ্ট হলে একটা মেয়ের শরীরে কিচ্ছু থাকে না। আজকে আমাকে যা দেখছো তার 1% আমি ছিলাম না, মানে একদম রোগা হয়ে যাচ্ছিলাম। তো এরকম আমি 4-5 বার এরকম হওয়ার পরে, তো তখন আমার মাকে বলি, তো আমার মা বাবা তখন বলে যে আমি তখন বাড়িতে ছিলাম, আমাকে খুব পরিমাণে সন্দেহ করা হতো, আমি নাকি এই করি ওই করি, কিন্তু আমি আদৌ বাড়ির থেকে বেরোতাম না। আর যদি বাড়ির থেকে কোনো সময় বেরোতাম, আর পাশের বাড়ি কাকির আর পাশের বাড়ির ননদ এদের সাথেই বেরোতাম, তাছাড়া আমি বেরোতাম না কখনো। তো এরকম সন্দেহ করতো। তা আমি বাড়ি আসলেই বলতো, আমি যদি বাপের বাড়ি আসতাম তখন আমাকে বলতো ওখানে কেউ আছে, ওর জন্যই এত ঘন ঘন যায়। তো তারপরেও আমার যে যার মুখ দিয়ে বলার সে বলুক, কিন্তু আমার যখন শরীর খারাপ হবে তখন তো আমি যাবই না। তো এই নিয়েই চলছিল। তারপরে আমি যখন একবার বাপে বেরিয়েছিলাম, এরকম চরিত্র নিয়ে অনেক বাজে বাজে কথা বললো, আমার পাশের বাড়ি একটা বৌদিকে খুব কিস্তি দিল। তখন আমি সিদ্ধান্ত নিই যে না, আর সংসার করা যাবে না। তখন আমার বাড়ির থেকে সবাই আমাকে সাপোর্ট করেছিল, কারণ আমার বাড়ির থেকে যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে হয়তো আমি কোনোদিনই থাকতে পারতাম না। তো এরকমই চলছিল। তারপরও সেই জিনিসপত্র নিয়ে তোমরা জানো
যে আমি কতবার ঘুরেছি, আমার গাড়ি ভাড়া গেছে 3বার। গাড়ি নিয়ে গেছি, বাড়ির থেকে বলে গেছে যে ঠিক আছে জিনিস দিয়ে দেবো, নিয়ে গেছে, ওখানে লোকজন ডেকেছে, জিনিস আর দেয়নি। 2বার 3বার এরকম হয়েছে। শেষ পর্যন্ত আমি পুলিশ নিয়ে গেছি। পুলিশ নিয়ে যাওয়ার পরে মানে আমি কেস করলাম, যখন আমার জিনিস যখন দিচ্ছে না, তো তখন আমি কেস করলাম, তখন পুলিশ নিয়ে গেছি। সেই পুলিশকেও আমার টাকা দিতে হয়েছে, গাড়ি ভাড়ার টাকা দিতে হয়েছে, মানে আমার সেই দিন ডবল টাকা গেছে সব, তোমরা জানো, কারণ সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, গাড়ি যার নিয়ে গেছে সে ডবল ভাড়া নিয়েছে, পুলিশরা টাকা নিয়েছে, মানে এরকম করতে করতে আমার বহুত টাকা গেছে, উকিলের পেছনে আমার টাকা গেছে। তো আমি হয়তো আজ মানে আমি শর্টকাটে সবটুকু বলে দিলাম তোমাদের এই 10-12 মিনিটের ভিডিওতে। তো তারপরে সেখান থেকে মানে জিনিস নিয়ে থানায় আসতে হয়, থানার থেকে আবার জিনিস বলছে টাকা না দিলে ছাড়বে না, কারণ আমরা সাধারণ মানুষ তো, আমাদের বাধ্যতামূলক করতে হয় এগুলো। তো তারপরে কতবার কোর্টে গেলাম, তারপরে আমি আমার তরফ থেকে ডিভোর্স নিয়ে, তো আমি আমার তো একতরফা ডিভোর্স নিয়ে, কারণ আমি বলেছিলাম যে ডিভোর্সটা তুমি দাও, তাহলে আমি খোরপোশও চাইনি, কিচ্ছু চাইনি আমি, কারণ আমি এটা সবসময় মাথায় রাখলাম ওই টাকা যদি আমি নিই, খোরপোশের টাকা তোমাকে দেবে না আমি একদম জানিও, তা আমার উকিল কথাও বলেছিল কোনোদিনও দেবে না আমি জানি। তো আর আমি জানতাম যে ওই টাকা যদি নিই তাহলে হয়তো ভগবান আমাকে মানে ভালো কিছু দেবে না, অভিশাপ দেবে। তো আমি সেই সমস্ত কিচ্ছু চাইনি। তো আমি আমার তরফ থেকে ডিভোর্স করিনি, আমার টাকাও গেছে 20,000 টাকার বেশি। আমি বলেছিলাম ডিভোর্স করার জন্য দুজনে ভাগাভাগি করে দিই, তাও দেয়নি। তো তারপরে আমি শেষ পর্যন্ত আমার তরফ থেকে ডিভোর্স দিই। আমি আজ 1 বছর হলো আমি এখানে বিয়ে করেছি, আর আমি অনেক ভালো আছি, অনেকজন ভালো হাজব্যান্ডকে পেয়েছি। হ্যাঁ, তারও হয়তো এটা দ্বিতীয় বিয়ে, কিন্তু আমারও দ্বিতীয়। আমার ছেলেকে যে এইভাবে মেনে নিয়েছে, সত্যি কথা বলতে যে আসল বাবা ছিল সেও এরকম করতো না, কারণ আমার ছেলেকে ধরতো না, নিজের নেশার জন্য বাসতলায় চলে যেত বন্ধুদের সাথে। আমাকে তো ঘোরানো দূরের কথা, নিজে সব জায়গায় ঘুরে বেড়াতো, আমাকে নিয়ে যেত না কোথাও। তো আর আমি এখন আমার এই হাজব্যান্ড আমাকে সব সময় কোথাও না কোথাও নিয়ে যায়, ঘুরতে নিজেও ভালোবাসে, আমাকেও ঘুরতে নিয়ে যায়, আমার ছেলেকেও। তো আমার এত কিছুর পরেও যে আমি একজন ভালো মানুষকে পেয়েছি, এটাই হলো আমি ভগবানের কাছে কি বলবো, মানে হাজার ধন্যবাদ। তো যাই হোক, আমার গল্পটুকু একটুখানি ছিল। তো আমার গল্প অনেক বড় ছিল, আমি তোমাদের শর্টকাটে বললাম, তোমাদের জানাতে চেয়েছিলাম জিনিসটা এর জন্যই। তো এরপরে যদি তোমরা জানতে চাও যে আমি ওর সাথে মানে এখন যার সাথে আছে তার সাথে কী করে পরিচয় হলো, কী করে আসলাম, তো সবটুকুই তোমাদের জানাবো পরের পার্টে, তোমরা যদি পার্ট 2 লিখো, ঠিক আছে? আর এখন কেমন আছি না আছি, আমি আমার জিনিসপত্র নিয়ে এসেছি কিনা এইখানে, আর আমার জিনিসপত্র তোমরা যদি দেখতে চাও সেগুলোর ভিডিও আমি তোমাদের করে আপলোড করব। তো জানি না, তোমরা কমেন্ট করে জানালে আমি দ্বিতীয় পার্ট দেবো, না হলে দেবো না। তো আজকের মতো টাটা।